শুভ কাজ করে রাত 11টার দিকে নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় শুভর কানে চাপা গঙ্গানির আওয়াজ আসে। তখন শুভ আওয়াজটাকে লক্ষ্য করে সেই দিকে যেতে থাকে। শুভ গিয়ে দেখে দুটি লোক একটা মেয়েকে কী সব করছে। শুভ বুঝতে পারে যে এটা জোর করে করা হচ্ছে। তখন শুভ পকেট থেকে মোবাইলটা বের করে ফ্লাক্সটা জ্বালিয়ে যখন উচ্চস্বরে বলল, কে রে ওখানে? লোক দুটো তখন মেয়েটাকে ছেড়ে সাথে সাথেই দৌড়ে পালায়। তখন শুভ মেয়েটিকে উদ্ধার করে। আপনার নাম কি আর আপনার বাসা কোথায়? মেয়েটি শুধু কান্না করতে থাকে, কোনো কথা বলছে না। প্লিজ কান্না করবেন না, যা হওয়ার তা হয়ে গেছে। তাও কান্না বন্ধ করছে না। শুভ খেয়াল করে দেখে মেয়েটি ভয়ে কাঁপছে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা নেই। এই শহরে কোথায় থাকবেন এটা ঠিক না করেই এই শহরে চলে এসেছেন? ঠিক করেই এসেছিলাম, কিন্তু তারা রাখে নাই। সে কে? আমার কাকা। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখন কোথায় যাবেন? জানি না, হয়তো রাস্তায় এভাবেই হাঁটতে থাকবো, আর আবার কিছু মানুষ এসে ঝাঁপিয়ে পড়বে হয়তো। কথাটা বলেই আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। আপনি কিছু মনে না করলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আপনার মা বাবা কিছু বলবে না তো? আমার মা বাবা নেই। ও সরি সরি। আরে সমস্যা নেই, আসতে পারেন আমার সাথে। কিন্তু আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আমি ওদের মতো না। আর যদি ওদের মতো ভাবেন তাহলে আসার দরকার নেই। এই বলে শুভ সামনে হাঁটতে থাকে। তখন দেখে মেয়েটি তার পেছন পেছন হাঁটতে থাকে। তারপর মেয়েটিকে নিয়ে শুভ বাসায় চলে আসে। এবার কি আপনার নামটা জানতে পারি? আমার নাম মুক্তা। ও আচ্ছা। আপনার নাম কি? আমার নাম শুভ। ও। আচ্ছা, আপনার বাবা মা কোথায় থাকেন? আমার মা আছে, কিন্তু বাবা নেই। ও হ্যাঁ। আচ্ছা, এগুলো খেয়ে নিন। আমি খাবো না। কেন খাবেন না কেন? এমনি ভালো লাগছে না। আচ্ছা, সারা জীবন কি না খেয়ে থাকতে পারবেন? মুক্তা তখন চুপ হয়ে আছে। খেয়ে নিন। মুক্তা তখন ভেজা চোখগুলো উনে দিয়ে মুছে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার পর শুভ বলল, আপনি এখন কি করবেন ভাবছেন? জানি না। আচ্ছা, লেখাপড়া করেছেন? হ্যাঁ। কতটুকু পড়েছেন? ইন্টার পরীক্ষা দিয়েছি। ও আচ্ছা, তাহলে আমি দেখব কোনো চাকরি জোগাড় হয় কি না। ওকে। এই বলে শুভ কম্বলটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সকালে শুভ ওঠার আগেই মুক্তা উঠে পড়ে। শুভ উঠে রান্না করতে যাবে। এমন সময় মুক্তা শুভর কাছে গিয়ে বলে, আমি রান্না করতে পারি, আমায় দিন, আমি রান্না করব। না, আপনার মন খারাপ, আপনি এখন শুয়ে থাকুন। আমরা গরিব, এমন কিছু ঘটতেই পারে। বলেই মুক্তা আবার কান্না শুরু করে দেয়। আমি বলেছি না আমার সামনে কান্না না করতে? মুক্তা ভেজা চোখে শুভ দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। এখন যাও। না, আমি রান্না করব। বলেই শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শুভ তখন মুক্তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখছে। রান্না শেষ করে নাস্তা করে শুভ কাজের জন্য বের হয়। এমন সময় মুক্তার সামনে গিয়ে দাঁড়ায়। তখন শুভ বলে, কিছু বলবেন? আবার কখন বাড়ি আসবেন? রাত 11টার সময়। এত রাতে কেন? কাজ করি তাই। কিসের কাজ? মোটর মেকানিক। ও আচ্ছা, সাবধানে যাবেন, আর রাতে সাবধানে বাড়ি ফিরবেন। ওকে, আপনিও সাবধানে থাকবেন আর দরজা লাগিয়ে রাখবেন। আচ্ছা। আর যদি বোরিং ফিল করেন তাহলে টিভি লাগিয়ে কিছু দেখবেন। আচ্ছা। শুভ এসব বলেই বেরিয়ে যায়। শুভ বেরিয়ে যাওয়ার পরে মুক্তা মনে মনে বলে, ছেলেটা অনেক পরিশ্রমী আর অনেক ভালো। বিকেলের দিকে মুক্তা রান্না করে শুয়ে থাকে। 10:30টার দিকে শুভ বাড়ি ফিরে আসে। শুভ আসার পরে রান্না করতে গিয়ে দেখে সব কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রাখা আছে। তারপর শুভ মুক্তাকে ডেকে বলে, তুমি আবার রান্না করতে গেলে কেন? কেন, আমি রান্না করলে কি অসুবিধা? নাকি আমি ভালো রান্না করতে পারি না? ঠিক তা না। তাহলে? আচ্ছা, আপনি খেয়েছেন? না, আপনার জন্য বসে আছি।
আচ্ছা, কাল থেকে আর এমন করবেন না। আমি আসার আগেই খেয়ে নেবেন। একা একা খেতে ভালো লাগে না। এটা বলেই শুভর প্লেটে ভাত দিয়ে দেয়। তারপর দুজনে খাওয়া দাওয়া করে শুভ সোফায় ঘুমাতে যাবে। এমন সময় মুক্তা বলে, ওই, কোথায় যাচ্ছেন? কেন, সোফায় ঘুমাতে যাচ্ছি। কেন? এখানে ঘুমালে সমস্যা কি? কিছু না। তাহলে মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ুন। তখন শুভ মাঝখানে একটা কোলবালি দিয়ে শুয়ে পড়ে। সকালে মুক্তা যখন ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল শুভর এক হাত তার তলপেটের উপর রাখা। মুক্তা তা দেখে তখন তার কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগছিল। মুক্তা তখন শুভর হাতটা ধরে তার তলপেট থেকে নামিয়ে বিছানা ছেড়ে ওঠে। তারপর মুক্তা ব্রাশ করে নাস্তা রেডি করে আয়নার সামনে বসে বসে সাজছে। শুভ তখন ঘুম ভাঙে। শুভ তখন চোখ মেলে দেখে তার আয়নার সামনে একটা পরী বসে আছে। তাই দেখে শুভ এক দৃষ্টিতে মুক্তার দিকে তাকিয়ে আছে। মুক্তা সেটা দেখতে পায় যে শুভ তার দিকে তাকিয়ে আছে। তাই মুক্তা বলে, এভাবে কি দেখছেন? কই কই, কিছু না তো। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে আসুন। শুভ তখন বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নাস্তা করে তার কাজে যায়। তারপর রাতের দিকে শুভ কাজ থেকে আসার পরে ফ্রেশ হয়ে আসে। তখন মুক্তা বলে, খাবার খেয়ে শুয়ে পড়ুন। আমি একটু পরে খাবো। আচ্ছা, আপনি খেয়েছেন? না। কেন খাননি কেন? কাল তো বললাম আমি আসার আগেই আপনি খেয়ে নেবেন। বলেন, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নিন, যান। না, আমি আগে আপনাকে খাওয়াবো, তারপর আমি খাবো। শুভ তখন কিছু না বলে মুক্তাকে সাথে নিয়ে টেবিলে বসে দুজন একসাথে খাওয়া দাওয়া করার পরে বিছানায় শুয়ে গল্প করতে থাকে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। শুভর মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর সে দেখে যে মুক্তাকে সে কোল বালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। শুভ তখন সাথে সাথেই নিজেকে ছাড়িয়ে নেয়। তখন শুভ খেয়াল করে দেখে যে মুক্তা অঘরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কাউকে যে এত সুন্দর লাগে সে জানতো না। এসব ভেবে শুভ অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো নাস্তা রেডি করার পরে মুক্তা শুভকে ডেকে ঘুম থেকে ওঠায়। শুভ নাস্তা করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাত তখন 12টা 15 বাজে। শুভ এখনো বাড়ি ফিরে আসেনি। মুক্তার খুব ভয় আর চিন্তা হচ্ছে। মুক্তা চিন্তায় চিন্তায় একবার এদিক ওদিক করে বেড়াচ্ছে। তারপর রাত 1টা 10-এ দরজায় নক করার আওয়াজ হলো। মুক্তা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে শুভর হাতে ব্যান্ডেজ করা। তখন মুক্তা বলে, হাতে কি হয়েছে আপনার? ও কিছু না, ও একটু কেটে গেছে। কি হয়েছে সব বলুন আমায়। গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। সাবধানে থাকতে পারেন না? সাবধানেই তো ছিলাম। সাবধানে থাকলে এসব কিভাবে হলো? মনে হয় গাড়ির ড্রাইভারের চোখে হয়তো ঘুম এসে পড়েছিল। মুক্তা তখন শুভকে 2 হাত দিয়ে ধরে বিছানায় বসায়। বিছানায় বসানোর পরে একটা ভিজে গামছা দিয়ে শুভ সারা শরীর মুছে দিচ্ছে। শুভর মনে পড়ে হচ্ছে যে এটা যেন তার বউ। হয়েছে তো, আর মুছতে হবে না। আচ্ছা, এখানে বসেন, আমি খাবার নিয়ে আসছি। আমার খেতে মন চাইছে না। না খেলে ওষুধ খাবেন কিভাবে? শুভ চুপ হয়ে থাকে। মুক্তা তখন প্লেটে সব কিছু নিয়ে এসে নিজের হাতে শুভকে খাইয়ে দিচ্ছে। শুভ প্রথমে না করছিল, কিন্তু এখন মনে হচ্ছে শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য মুক্তার হাতে খেতে। শুভকে খাইয়ে দেওয়ার পরে মুক্তাও খেয়ে নেয়। তারপর শুভকে সাথে নিয়ে মুক্তা শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন শুভ মুক্তাকে বলে, আমার সাথে একটা জায়গায় যেতে পারবেন? কোথায়? একটা বিয়ের অনুষ্ঠানে। ওরা বলেছিল যেন তোমাকেও সাথে নিয়ে যায়। আমি যে আপনার সাথে আছি এটা কি ওরা সবাই জানে? হুম। মুক্তা তখন শুভর দিকে রাগে চোখে তাকায়। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না বলে মুক্তা রান্নাঘরের দিকে যেতে থাকে। এমন সময় শুভ একটু জোরেই বলে, কালকে দুপুরের দিকে সময় মতো রেডি হয়ে থাকবেন।
এই বলে শুভ কাজে চলে যায়। দুপুরের দিকে শুভ বাসায় এসে দেখে মুক্তা সেজে গুজে বসে আছে। এই সাজে মুক্তাকে অনেক সুন্দর লাগছে। শুভ মুক্তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মুক্তা সেটা দেখে শুভকে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? যান, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমাদের আবার যেতে হবে তো। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আর একটা কথা শুনুন, ওখানে গিয়ে আমাকে তুমি করে বলতে হবে কিন্তু। কেন? তুমি করে বলবে ব্যাস। আচ্ছা ঠিক আছে। বিয়েতে যাওয়ার পর শুভর ফ্রেন্ড এসে বলে, ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা শুভর দিকে তাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। তারপর মুক্তা বলল, হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। শুভর বন্ধু শুভ আর মুক্তাকে নিয়ে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে শুভর বন্ধু বলে, দোস্ত, ভাবিকে নিয়ে এখানে বসে গল্প কর, আমি একটু আসছি। এই বলে শুভর বন্ধু চলে যায়। রুম থেকে চলে যাওয়ার পর শুভকে মুক্তা বলে। এই, আমি আপনার কে হই? শুভ তখন চুপ হয়ে থাকে। কথা বলছেন না কেন? বলুন, আমি আপনার কে হই? কি বলবো? আপনার বন্ধুদের কাছে আমার কি পরিচয় দিয়েছেন? এখন চুপ করো প্লিজ। না না, আগে বলুন, আপনি কি সব বলেছেন ওদের কাছে? বাসায় গিয়ে বলবো। না, এখানেই বলতে হবে, না হলে আমি কিচ্ছু খাবো না। এই বলে ঠোঁট ঝাঁকিয়ে অন্যদিকে চেয়ে থাকে। তখন শুভ বলে, ওরা সবাই জানে যে তুমি আমার বউ। মানে কি বলছেন এসব আপনি? হ্যাঁ, কিন্তু এটা কেন বলছেন? এই সমাজে একটা ছেলের সাথে একটা রুমে একটা মেয়ে যদি বিয়ে ছাড়া থাকে, সেটা জানলে এই সমাজের মানুষগুলো মেনে নেবে না। তার জন্যে এটা বলতে হবে? শুভ তখন মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে। শুভর এমন চাউনি দেখে মুক্তা হেসে দেয়। তখন শুভ বলে, হাসছো কেন? তুমি ভয় পাচ্ছ তাই। আমি ভয় পাই না। হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না। এই বলে খাওয়া দাওয়া করে গাড়ি করে বাসায় চলে আসে। বাসায় আসার পরে শুভ সন্ধ্যার দিকে বাসার বাইরে যাবে। তখন মুক্তা দরজায় দুই হাত দিয়ে আটকায় আর বলে, এখন কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কেন? এমনি। এত কাজ করে যে টাকা জমাচ্ছেন সেগুলা কার জন্য? ভবিষ্যতের কথা ভেবে। নিজের কথা কি একটু ভেবেছেন? আর এখন থেকে সকাল 10টায় কাজে যাবেন আর বিকাল 4টার সময় বাসায় ফিরবেন, মনে থাকবে কথাটা? মুক্তার মুখ থেকে এমন কথা শুনে শুভ মুক্তার দিকে তাকিয়ে থাকে। এমন হনুমানের মতো এভাবে না তাকিয়ে থেকে শুয়ে পড়ুন। তুমি এখন কি করবে? আমি ছাদে গিয়ে বসে থাকবো। তাহলে চলো দুজনে মিলেই ছাদে যাই, বসে গল্প করি। এরপর শুভ আর মুক্তা দুজনেই ছাদে গিয়ে বসে থাকে। ছাদে যাওয়ার পরে মুক্তা কথা বলছে আর শুভ মুক্তার ঠোঁট নড়ানি দেখছে। মুক্তা এটা খেয়াল করে হঠাৎ চুপ হয়ে যায়। মুখে মুচকি হাসি রেখা শুভ চোখে চোখ রেখে বুড়ো কুচকিয়ে চোখের ভাষায় জানতে চাইছে কি জন্য এভাবে চেয়ে আছে। শুভ তখন একটা হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এই শোনেন, হ্যাঁ বলো। আমার না একা একা থাকতে ভালো লাগে না। আমার তো আর কেউ নেই। হ্যাঁ, থাকলে কাউকে নিয়ে আসতাম তোমার একাকিত্ব দূর করার জন্য। আচ্ছা, এখন আজান দিবে, আপনি মসজিদে যান, আমি বাসায় নামাজ পড়ে নিব। ওকে, আমি যাচ্ছি, তুমি বাসায় নামাজ পড়ে নাও। শুভ যখন পাঞ্জাবি পরে তখন হাতের বোতাম লাগানোর জন্য কয়েকবার চেষ্টা করছে কিন্তু পারছে না। মুক্তা তখন এসে শুভর পাঞ্জাবির বোতাম ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছে আর শুভ মনে মনে ভাবছে, মুক্তা যদি সারা জীবন এইভাবে বোতাম লাগিয়ে দিত। এই যে মিস্টার, হয়ে গেছে, যান এবার, আর সাবধানে রাস্তা চলাচল করবেন। মুক্তার ডাকে শুভ ধ্যান ফিরল। তারপর শুভ বলল, আচ্ছা। আর হ্যাঁ, নামাজ পড়ে একদম সোজা বাসায় আসবেন, আর কোথাও দেরি করবেন না কিন্তু। ওকে। শুভ তখন বের হয়ে যায়। মুক্তার দরজায় দাঁড়িয়ে শুভকে দেখছে আর ভাবছে, বিধাতা, হয়তো এমন সহজ সরল মানুষটা না থাকলে আমি হয়তো আজ এই পৃথিবীতেই বাঁচতে পারতাম না। মুক্তা নিজেকে নিজে প্রশ্ন করছে।
আমি ওর সাথে সারাক্ষণ থাকি, সারা রাত এক বিছানায় ঘুমাই, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বা কোনো খারাপ দৃষ্টিতে দেখেও নাই। বিধাতা, তুমি ওকে সব সময় যেন ভালো রেখো। এই বলেই নিজেই নিজের চোখের জল ফেলে দেয়। তারপর মুক্তা ফ্রেশ হয়ে নামাজ পড়ে শুভর অপেক্ষায় বসে আছে। শুভ নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে। মুক্তার মতো এমন একটা মায়াবী মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পেলে কত ভালো হতো। সারা জীবন ওর সাথে থাকতে পারতাম আর ওর চোখের চাহনিতে হারিয়ে যেতাম। এসব ভাবতে ভাবতেই বাসায় এসে পড়ে। তারপর দরজায় নক দেওয়ার পর মুক্তা দরজা খুলে দেয়। তারপর দেখে শুভর হাতে কি যেন আছে, তাই মুক্তা জিজ্ঞাসা করে। এগুলা কি এনেছেন? তোমার পছন্দের জিনিস, মানে কি কি এনেছেন? আচার আর চকলেট। সত্যি? হ্যাঁ। মুক্তা তখন শুভর হাত থেকে নিজেই নিজে এগুলো নিজের হাত দিয়ে নিয়ে শুভর দিকে চেয়ে একটা হাসি দিয়ে চলে যায়। সন্ধ্যার পরে দুজন বসে আড্ডা দিচ্ছে। এমন সময় শুভ হঠাৎ করে মুক্তাকে বলে। আচ্ছা, একটা কথা বলবো? বলুন। আচ্ছা, তুমি তোমার মায়ের খবর নাও না কেন? কিভাবে নেব? কেন, মোবাইল নাম্বার নাই? আছে, কিন্তু মা মোবাইল চালায় না। তবে একটা ভাবির নাম্বার আছে। তাহলে তো ওনার নাম্বারে একবার হলেও ফোন দিয়ে জানতে পারো। কিন্তু কার মোবাইল দিয়ে ফোন করব? তুমি চাইলে কি আমি মোবাইল দিতাম না? মুক্তা কিছুক্ষণ চুপ হয়ে থাকে, তারপর বলল। আচ্ছা, দেন তাহলে। শুভ তখন হাত বাড়িয়ে মুক্তাকে ওর ফোনটা দেয়। মুক্তা তখন ফোনটা হাতে নিয়ে ভাবির নাম্বারে ফোন দেয়। ভাবি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কিন্তু আপনি কে? ভাবি, আমি মুক্তা বলছি। কি? তুই মুক্তা? ভাবি। আচ্ছা মুক্তা, কেমন আছিস? ভালো আছি ভাবি। কি করছিস এখন? এই তো নামাজ পড়ে বসে আছি। তুমি কি করো? আমিও নামাজ পড়ে বসে আছি। আচ্ছা ভাবি, মা কেমন আছে? একটু মায়ের কাছে ফোনটা দাও না। মায়ের কণ্ঠে মুক্তা ডাকটা শোনার জন্য অনেক ইচ্ছা করছে। এটা শুনে মুক্তার ভাবি কান্না করে দেয়। তখন মুক্তা বলে। ভাবি, তুমি কান্না করছো কেন? রনির বাবা কি তোমাকে কিছু বলেছে? তখন মুক্তার ভাবি বলে। মুক্তা রে, তোর মা আর বেঁচে নেই। তোর মা তখন একটা কথা বলেছিল, যে বিধাতা তোকে যেন সব সময় দেখে রাখে। রনির বাবা তোকে অনেক জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোথাও পাই নাই রে। এই কথা শুনে মুক্তার হাসি মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে যায়। মুক্তার হাত থেকে মোবাইলটা আপনা আপনিই পড়ে যায় আর মুক্তার চোখ জলে ভিজে যায়। এই মুক্তা, তোমার কি হয়েছে? মুক্তা তখন হাউমাউ করে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কি হয়েছে বলবে তো? আমার মা আর বেঁচে নেই। এই কথা বলে মুক্তা আরও জোরে জোরে কান্না শুরু করে দেয়। তখন শুভর চোখও জলে ভিজে যায়। তারপর শুভ বলে। মুক্তা, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না, আর প্লিজ এমন কান্না করো না। আমার এই একটাই মানুষ ছিল যে আমাকে সব সময় কেয়ার করত। এখন এগুলা কে করবে? হে বিধাতা, তুমি এত নিষ্ঠুর কেন? আমার মাকে কি না নিলে পারতে না? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে কে ভাত মাখিয়ে খাইয়ে দেবে? এসব বলেই মুক্তা কান্না করতে থাকে। শুভ তখন কান্না করে দেয়। কিছুক্ষণ পরে শুভ মুক্তাকে তোয়ালে দিয়ে নাক মুখ মুছে বসিয়ে প্লেটে করে ভাত এনে মুক্তাকে খাইয়ে দেওয়ার জন্য মুক্তাকে খাইয়ে দেওয়ার জন্য শুভ হাত বাড়িয়ে দেয়। তখন মুক্তা বলে। আমি খাবো না। কেন খাবে না? জানেন না আপনি? মুক্তা, তুমি এই পরিস্থিতির শিকার আজকে, আর আমি সেই 8 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়েছি। এক অনাথ আশ্রমে বড় হয়েছি আমি। রাস্তাঘাটে সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্যটা কি। মানুষ এটা জানার চেষ্টাও করে না। পৃথিবীতে সবাই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এইসব বলে বুঝিয়ে শুনিকে মুক্তাকে খাওয়ায়, তারপর ঘুমোতে যায়। ঘুমানোর সময় গুনগুন আওয়াজে আবারও কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে কাছে টেনে নিয়ে গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়। তারপর মুক্তা ঘুমিয়ে পড়ে, শুভ তখন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে রান্না করে শুভ মুক্তাকে নাস্তা করিয়ে দেয়। নাস্তা করিয়ে দেওয়ার পরে শুভ কাজে যায়। মুক্তা বিকেলের দিকে ছাদে গিয়ে হাঁটু গেড়ে বসে বসে ভাবে, আমাকে কে স্বপ্ন দেখাবে? আমাকে কে নিজের হাতে খাইয়ে দেবে? হে বিধাতা, তোমার কি এই মানুষটাকে নেওয়ার এতই দরকার ছিল? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? মা, আমি তোমাকে শেষবারের মতো দেখতেও পারলাম না। মা, তুমি আমাকে মাফ করে দিও। মা, তোমার কত ইচ্ছা ছিল আমাদের একটা সুখী পরিবার হবে, যেখানে কোনো অভাব থাকবে না, সকাল হলে রান্না করার জন্য ভাবতে হবে না, কিন্তু সেই আশাটা পূরণ করতে পারলাম না। মুক্তা এসব বলে বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে শুভ দরজায় নক করছে। কিছুক্ষণ নক করার পর শুভ দেখলো যে মুক্তা দরজা খুলছে না। তখন শুভ বুঝতে পারে হয়তো মুক্তা ছাদে গেছে। তাই শুভ অন্য দরজা দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে ছাদে গিয়ে দেখে মুক্তা কান্না করছে। শুভ মুক্তার পেছনে গিয়ে মুক্তার কাঁধে হাত রাখে। মুক্তা তখন শুভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন শুভ বলে, কি হলো, এইভাবে কান্না করছো কেন? না, মায়ের জন্য কেমন করছে মনটা, তাই। প্লিজ কান্না করো না। আচ্ছা, আপনি ছাদে এলেন কিভাবে? দরজা তো বন্ধ আছে। আমি দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নক করলাম, কিন্তু তুমি দরজা খুললে না। আর পেছনের দরজার চাবি আমার কাছে আছে, তাই পেছনের দরজা দিয়ে এলাম। ও আচ্ছা। আচ্ছা, নিচে চলো। চলুন। তারপর শুভ আর মুক্তা নিচে চলে আসে। নিচে এসে ওরা দুজনেই ফ্রেশ হয়ে নেয়। তারপর সন্ধ্যাতে দুজনে বসে বসে গল্প করে। তারপর রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময় মুক্তা, হ্যাঁ বলুন। কালকে এক জায়গায় যাব তোমাকে নিয়ে। কোথায় যাবেন? তোমার মনে আছে, তুমি একদিন বলেছিলে তোমার বড় নদীর ধারে হাঁটতে ভালো লাগে আর বড় বড় ঢেউ দেখতে ভালো লাগে। হ্যাঁ, মনে আছে। কালকে সকালে আমরা নদীর ধারে যাব। কিন্তু আমার মন ভালো নেই। সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। না গেলে হয় না? আমি গাড়ি ঠিক করে এসেছি, কালকে বাসার কাছে এসে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু তুমি নীল শাড়িটা পরবে। ওকে। শুভ তারপর মুক্তার মাথায় হাত বুলিয়ে ঘুম পড়িয়ে দেয়। সকাল হওয়ার পরে মুক্তা গায়ে একটা তোয়ালে জড়ে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে এসে এসব দেখে বলে, শাড়ি পরতে পারো না তুমি? না। আর কোনোদিন শাড়ি পরো নাই? পরেছি, কিন্তু মা পরিয়ে দিত। বলে অস্পষ্ট শব্দে চোখের জল ফেলে দেয়। শুভ তার হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বলে, আচ্ছা, শাড়িটা আমাকে দাও। মুক্তা তখন হাত বাড়িয়ে শাড়িটা শুভকে দেয়। শুভ তখন মুক্তাকে শাড়িটা পরিয়ে দেয়। নীল শাড়িতে মুক্তাকে একদম অপ্সরার মতো লাগছে। শুভ মুক্তার দিকে চোখের পলক না ফেলে তাকিয়েছে এক নজরে। এই, কান্না করবে না বলে দিলাম। মুক্তা তখন শুভর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। আর শুভ বলল, এই, সব কিছু নিয়েছো তো? হ্যাঁ। তাহলে চলো। এই, আপনার পাঞ্জাবের বোতাম লাগানো হয়নি তো? ওটা তোমার জন্য রেখেছি। মানে? তুমি লাগিয়ে দেবে তাই। মুক্তা তখন ভেজা চোখে মুচকি হেসে শুভর কাছে এসে বোতামগুলো লাগিয়ে দেয়। তারপর শুভ মুক্তাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে আর মুক্তা জানালার পাশে বসে আছে। খোলা চুলের শুভর দেখা শ্রেষ্ঠ সুন্দরী তখন তার পাশে বসে আছে। কিছুক্ষণ পরে মুক্তা মাথা হেলিয়ে শুভর কাঁধে মাথা রাখে। শুভ মুক্তার চুলে ঘ্রাণে মাতাল, সেও ঘুমিয়ে যায়। গন্তব্যস্থানে আসার পরে মুক্তার চোখ মেলে তাকিয়ে দেখে মুক্তা এক হাত দিয়ে শুভর ডান হাতটা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে আছে। আর শুভ মুক্তার মাথার সাথে মাথা লাগিয়ে রেখেছে।
মুক্তা তখন হাতটা ছাড়িয়ে নিজে হালকা করে শুভর মাথাটা উঠানোর সময় দুজনের চোখে চোখ পড়ে যায়। মুক্তা তখন লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মুক্তার এমন চাউনি দেখে শুভ মনে মনে বলে, হে বিধাতা, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়। তারপর দুজনেই গাড়ি থেকে নামার পরে একটা ফ্ল্যাটের দিকে যায়। সেখানে প্রেমিকাদের রুম ভাড়া দেওয়া হয়। তারপর শুভ সেখানে গিয়ে বলে, আমাদের একটা রুম লাগবে। স্যার, কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? শুভ তখন মুক্তার দিকে তাকায়। তখন মুক্তা বলে, আমরা স্বামী স্ত্রী। বলেই শুভর হাত জড়িয়ে ধরে মুক্তা। শুভ তখন মুক্তার দিকে অবাক চোখে তাকায়। মুক্তা তখন শুভকে চোখের ভাষায় সামনের দিকে তাকাতে বলে। তারপর রুম নেওয়ার পরে দুজনেই রুমে প্রবেশ করে। তারপর রুমে এসে শুভ বলল, আচ্ছা মুক্তা, তুমি ওখানে এটা বললে কেন? কি বলেছি? আমরা কি স্বামী স্ত্রী? এটা না বললে কি আমরা এখানে বাসা পাইতাম? সারা রাত রাস্তায় কাটাতে হতো। সত্যি সত্যি হওয়া যায় না? বিড়বিড় করে কি বলছেন? না, কিছু না তো। হ্যাঁ, এটাই ভালো। তারপর দুজনেই বিছানায় ঘুমোতে যাওয়ার পরে আজকে কেন জানি ঘুম আসছে না। কেন? জানি না। ও হ্যাঁ, আপনি কি কোনো গল্প পারেন না? হ্যাঁ, পারি। তাহলে বলুন। এখন? তো কখন? পরে হলে হয় না? আমার এখন ভালো লাগছে না, আর আপনি পরে গল্প শুনিয়ে কি করবেন? এখন শোনালে শোনান, না শোনালে থাক। বলেই ঠোঁট ঝাঁকিয়ে ভেংচি কেটে অন্য পাশে মুখ করে শুয়ে থাকে। তারপর শুভ বলল, আচ্ছা আচ্ছা, বলছি। ওকে, বলুন। কিছু মনে করবেন না তো? ওকে, কিছু মনে করব না। এবার বলুন। তাহলে শোনো। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখনকার ঘটনা এটা। ক্লাসে একটা পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, টিচার, টিচার, আমার আম্মু কি প্রেগনেন্ট হতে পারবে? তোমার আম্মুর বয়স কত সোনা? 40 বছর। তোমার আম্মু প্রেগনেন্ট হতে পারবেন। আচ্ছা টিচার, আমার আপু কি প্রেগনেন্ট হতে পারবে? তোমার আপুর বয়স কত সোনা? 18 বছর। হ্যাঁ, তোমার আপু প্রেগনেন্ট হতে পারবে। আচ্ছা টিচার, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? আচ্ছা সোনা, তোমার বয়স কত? 8 বছর। না সোনা, তাহলে তুমি প্রেগনেন্ট হতে পারবে না। এই কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বলল, আমি তো তখনই বললাম আমাদের চিন্তা করার কিছু নেই। শুভ মুক্তার এই হাসিটা আজ প্রথম দেখেছে। শুভর ইচ্ছে করছে মুক্তাকে জড়িয়ে ধরে অনেক কাছ থেকে ওর বাঁকা দাঁতের হাসি দেখতে, আর ঠোঁটের কোণে তিলটাকে চুমু খেতে। এই, কি ভাবছেন? কই কিছু না তো। আচ্ছা, সেই ক্লাস 3-র কথাগুলো কি এখনো মনে আছে আপনার? ছোটবেলার অনেক কথাই আমার মনে আছে এখনো। হয়েছে, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা লাগবে না। এখন ঘুমিয়ে যান। গুড নাইট। এরপর তখন দুজনেই ঘুমিয়ে যায়। মাঝরাতে মুক্তা দেখে শুভ মুক্তার কাছে এসে মুক্তাকে জড়িয়ে ধরে মুক্তার ঠোঁট কামড়ে ধরেছে। তখন মুক্তা ঘুম থেকে লাফিয়ে ওঠে। ঘুম থেকে উঠে দেখে শুভ মুক্তার কোমরের উপর এক হাত দিয়েছে আর এক পা মুক্তার গায়ের উপর দিয়ে অঘরে ঘুমাচ্ছে। মুক্তা শুভর দিকে চেয়ে নিজে নিজে একটা হাসি দেয়। মুক্তা তখন ভাবে, শুভর মতো এমন কোনো মানুষ হয় না। বিধাতা যদি ওর বউ হওয়ার মতো কোনো সুযোগ দিত তাহলে কত ভালো হতো। সারা দিন রাত একে অপরকে জড়িয়ে ধরে রাখতাম। ধুর, এসব কি ভাবছি? একটা মেয়ের যেটা সবচেয়ে দামি জিনিস, আমি তো সেটাই হারিয়ে ফেলেছি। কেন ওর জীবনে গিয়ে ওকে ঠকাবো? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে ভালো একটা ছেলেকে স্বামী হিসেবে পেতে, কিন্তু আমি এমন স্বপ্নে বিভোর হয়ে থাকলে চলবে না। ওকে দেওয়ার মতো আমার কিছুই নেই। যতদিন পারি পেটে ভাতে থাকি, তারপর না হয় কোনো বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবো।
এটা ভেবে ভেবে মুক্তার চোখ ভিজে যায়। তখন মুক্তার তলপার থেকে শুভর হাতটা নিজেই নিজে সরিয়ে পাগুলো ঠিক করে দিয়ে মুক্তা বিছানায় একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। এক সময় ঘুমিয়ে যায়। আবার সকালে উঠে দেখে শুভ তার পিঠের দিকে বুক লাগিয়ে কোল বালিশের মতো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মুক্তা তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে যায়, এসে শুভকে ওঠায় ফ্রেশ হওয়ার জন্য। শুভ তখন ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। সকালে নদীর তীরে হাঁটছে, সদ্য ওঠা সূর্যের আলোটা জলে চিকমিক করছে। মুক্তা হাঁটছে আর শাড়ির কুচিটা এক হাতে হালকা করে ধরে রেখেছে। দেখুন নদীর ঢেউটা কত সুন্দর। ইচ্ছে করছে ঢেউয়ের সাথে দূরে অজানায় হারিয়ে যাই। দূর অজানায় হারিয়ে গেলে আমি তোমাকে খুঁজে পাবো কি করে? ধুর, আপনি কিছুই বোঝেন না। কি? একটু কবি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হতে দিলেন না। চলো নৌকায় উঠি। মুক্তা নৌকায় ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠেছিল তার বাবার সাথে, তাও আজ থেকে প্রায় 14-15 বছর আগের ঘটনা। বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর ওঠা হয়নি। মুক্তা তখন পা জলে ডুবিয়ে জলের সাথে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেয়ে অনেক খুশি। শুভর ইচ্ছে ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার। শুভর কাছে মনে হচ্ছে সে সেটা পেরেছে। তারপর নদীতে ঘোরাঘুরি করার পরে দুজনে দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার পরে মুক্তা ওয়াশরুমে যায়। শুভ তখন বাইরে থেকে খাবার নিয়ে আসে। বাইরে এসে সে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। গিয়ে শুভর চোখ কপালে উঠে যায়। শুভ সাথে সাথেই 2 হাত দিয়ে চোখ ঢেকে নেয়। মুক্তা ততক্ষণে নিজেকে সামলে নেয়। তারপর মুক্তা বের হয়ে শুভকে বলল, ওয়াশরুমে প্রবেশ করতে হলে সব সময় সাবধানে প্রবেশ করতে হয়। ওয়াশরুমের দরজা তো হালকা একটু খোলা ছিল, তাই আমি মনে করেছিলাম কেউ নেই। দরজার মধ্যে সিটকানি নেই, তাই ভেতর থেকে দরজালো লাগানো যায় না। আচ্ছা সরি। হয়েছে, আর চুরি বলতে হবে না। যা দেখার সব তো দেখেই নিয়েছেন। না না, আমি কিছু দেখিনি। খুব ক্ষুধা লেগেছে, খাবার খাবো। তুমি খেয়ে নাও, আমি স্নান করে এসে খেয়ে নিব। আচ্ছা, আপনি স্নান করে আসুন, তারপর দুজনে একসাথে খাবো। তুমি খেয়ে নাও। না। ওকে, 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। বলেই শুভ ওয়াশরুমে ঢুকে যায়। স্নান শেষে খাবার খেয়ে দুজনে ঘুমায়। সন্ধ্যার দিকে দুজনে বের হয়। দুজনে ল্যাম্প পোস্টের আলোতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ মুক্তা একটা পাথরের সাথে পা লেগে রাস্তায় পড়ে যায়। শুভ তখন মুক্তাকে উঠিয়ে দেখে মুক্তার পায়ের একটা আঙ্গুল রক্ত বেরোচ্ছে। মুক্তা ব্যথায় কান্না করছে। তারপর শুভ একটা রিক্সা ডেকে শুভ মুক্তাকে পা চাকুলে করে নিয়ে রুমে চলে আসে। রুমে আসার পর শুভ মুক্তার পা হাঁটুর উপরে রেখে একটা বরফের টুকরো পায়ে লাগিয়ে দেয়। বরফ লাগানোর পরে একটা মেডিসিন দিয়ে দেয়। তারপর শুভ মুক্তাকে সরিয়ে দিয়ে বাইরে যায় মেডিসিন আনার জন্য। মুক্তা তখন মনে মনে ভাবে, এই মানুষটা না থাকলে আমি হয়তো আজ এখানে থাকতেই পারতাম না। আচ্ছা, আমি তো ওর কেউ না, তাও ও আমাকে এত কেয়ার করে কেন? আর না জানি ওর নিজের বউকে কেমন কেয়ার করবে। ওর বউ যে হবে তার কপাল অনেক ভালো। মুক্তা এই কথাগুলো ভাবছে আর মনে মনে বলছে। তখন শুভ আসে। তারপরে শুভ নিজের হাতে মুক্তাকে খাইয়ে দেয়। তারপরে শুভও খেয়ে নেয়, ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মুক্তার ঘুম ভেঙে যায়। মুক্তার চোখ মেলে তাকিয়ে দেখে শুভর একটা হাত মুক্তার নাভের উপরে রেখেছে। মুক্তার তখন অনেক ইচ্ছে করছে শুভকে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা রেখে ঘুমাতে। তখন শুভর মোবাইলে একটা ফোন আসে। শুভ ঘুমাচ্ছে, তাই মুক্তা ফোনটা ধরলো। হ্যালো শুভ, কেমন আছিস? শুভ ঘুমাচ্ছে। আপনি কে? আমি শুভর বউ। কি? শুভ বিয়ে করেছে আর আমি জানি না? মুক্তা তখন চুপ হয়ে থাকে। আচ্ছা, ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? ভালো। আচ্ছা, সকালে ফোন দিবেন, এখন রাখি। এই বলে মুক্তা ফোনটা রেখে দেয়, আবার ঘুমিয়ে যায়।
সকালে মুক্তা বিছানা ছেড়ে উঠতে যাবে এমন সময় শুভ মুক্তার হাত ধরে। মুক্তা তখন শুভর দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? হ্যাঁ। কি বলবেন বলুন। না থাক, আজকে না, পরে বলবো। আরে বলুন। বললে রাগ করতে পারো। কি এমন কথা যে বললে রাগ করব? আচ্ছা, আমি যদি তোমাকে বলি বিয়ে করতে, তুমি করবে? কি বলছেন স্পষ্ট করে বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। করুণা করছেন নাকি? তোমার করুণা মনে হয়? জানি না। এতদিনে চলাফেরাতেও তোমার কি মনে হয় না যে আমি তোমার জন্য পারফেক্ট? হুম। তাহলে করুণা বলছো কেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা? আপনি আমাকে বিয়ে করলে ঠকবেন। মানে? মানে একটা মেয়ের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত, যেটা আমার নেই। ওটা তো একটা দুর্ঘটনা ছিল। কয়েকদিন পর আপনি এটা বলে কথা শোনাবেন। আমাকে এতদিনে এইটুকু চিনেছো তুমি? মুক্তা তখন চুপ হয়ে থাকে। তারপর শুভ বলল, মুক্তা, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। আমি তোমার হাসিটাকে নিয়ে বাঁচতে চাই, তোমার দেহকে নিয়ে নয়। সারা জীবন তুমি নামক মানুষটার সাথে জীবন কাটাতে চাই। মুক্তা তখন স্পষ্ট শব্দ করে কান্না করে দেয়। তখন শুভ বলে, কান্না করছো কেন? কেউ আমাকে এত ভালোবাসে, তাই খুশিতে কান্না চলে আসছে। বলে মুক্তা শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে বাইরে বের হয়। তারপর মুক্তা বলল, এই চলুন না, ওই নদীর দিকে যাই, প্লিজ চলেন। যাব, কিন্তু এরপর থেকে আমাকে সবসময় তুমি করে বলতে হবে। কেন? আমার কাছে আপনি কেমন যেন লাগে। এটা যদি আবার প্রিয় মানুষের মুখ থেকে আপনি ডাক শুনি, তখন কেমন জানি লাগে। হয়েছে হয়েছে, কেমন জানি লাগতে হবে না, বললেই পারেন, আপনি বললে খারাপ লাগে। আবার আপনি? হিহি। আচ্ছা চলো। বলে শুভর হাত জড়িয়ে ধরে শরীরের সাথে শরীর লাগিয়ে হাঁটতে থাকে। পরন্ত বিকেলের দিকে পশ্চিমের দিকে আকাশটা হালকা লাল রঙের হয়ে আছে, তাতে জলটা আরও ফুটে রয়েছে। রবীন্দ্রনাথ নদীর জল আর সাগরের ঢেউয়ের সাথে সুখ দুঃখের জীবনটাকে তুলনা করেছিল। আসলেই মন খারাপ থাকে তখন নদীর তীরে হাঁটাহাঁটি করলে মন খারাপ থাকার কথা নয়। চলো ওই দিকটা তো গিয়ে বসি। তারপর ওখানে যাওয়ার পর একটা বেঞ্চে দুজনে বসে। মুক্তা তখন শুভকে কাছে টেনে মাথাটা তার কোলে রাখে। শুভ তখন বেঞ্চে লম্বা হয়ে শুয়ে পড়ে। মুক্তা তখন শুভর কপালে হাত বুলিয়ে দিতে থাকে। তার কিছুক্ষণ পর থাকার পরে তারা রুমে ফিরে যায়। তারপর সেই রাতটা সেখান থেকে পরদিন সকালে উঠে সব কিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। গাড়িতে ওঠার পরে মুক্তা চালানার পাশে বসে আর শুভ তার পাশেই বসে। গাড়ি তার আপন গতিতে চলছে আর মুক্তার অবাধ্য চুলগুলো উড়ে শুভর মুখ পুরো ঢেকে দেয়। কিছুক্ষণ পরে মুক্তা শুভর কাঁধে এক হাত দিয়ে বুকে মাথা রাখে। শুভ তখন মুক্তাকে জড়িয়ে ধরে আর মুক্তা ঘুমিয়ে পড়ে। এভাবে পুরো রাস্তা আসার পরে শুভ মুক্তাকে ঘুম থেকে জাগিয়ে সব কিছু বের করে ড্রাইভারকে বিদায় দেয়। তারপর শুভ মুক্তাকে পাজা কোলে করে নিয়ে নেয়। আরে আরে, কি করছো? কোথায় কি করেছি? কোলে নিলে কেন? তুমি ঘুম থেকে এখন উঠেছো, তাই সাথে সাথে হাঁটতে তোমার সমস্যা হতে পারে, এই জন্য কোলে তুলে নিলাম। মুক্তা তখন শুভর গলা জড়িয়ে ধরে শুভর ঠোঁটে একটা চুমো দেয়। শুভ হাঁটার মাঝে মুক্তার কপালে একটা চুমো দিয়ে দেয়, নিয়ে সোফায় বসিয়ে বাইরে থেকে সব কিছু নিয়ে যায়। তারপর দুজনে স্নান করার পরে খাবার খেয়ে দুজনে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। বিছানায় শোবার পরে শুভ মুক্তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই এই ছাড়ো, কি করছো? কেন? আজকে এভাবে ঘুমানো যাবে না। কেন? তাই তো নিজেই জানো। বলেই মুচকি হাসি দেয় মুক্তা। শুভ তখন মন খারাপ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। মুক্তা তখন পাশ থেকে পিঠে জড়িয়ে ধরে। শুভ তখন মুক্তাকে জড়িয়ে বুকে নিয়ে নেয়। তখন মুক্তা বলে, আমার কলিজাটা কি রাগ করেছে? না। তাহলে এভাবে শুয়ে আছো কেন? এমনি।
এদিকে ঘোরো। কেন? আমি তোমার বুকে মাথা রাখবো, এর চেয়ে বেশি কিছু যেন না হয়। ওকে ওকে, হবে না কিছু। বলেই দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পরে দুজনেই কাজী অফিসে যায়। কাজী অফিসে গিয়ে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে দুজনে গাড়ি করে বাসা আসার পরে দুপুরের খাওয়ার পরে ঘুমোতে যাবে। এমন সময় শুভ মুক্তাকে ডাক দেয়। মুক্তা তখন শুভর কাছে এসে বলে, আজকে তুমি একা একা ঘুমাও, কেন? রাতে আমাদের বাসর হবে। দিনে হলে সমস্যা কি? চুপ, শয়তান কোথাকার। আচ্ছা চলো, দুজনে গল্প করতে করতে সময় কাটিয়ে দিই। এভাবেই সময় কাটানোর পরে সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়ার পর শুভ বাইরে একটু আড্ডা দিতে যায়। শুভর আসতে 9টা বাজে। তখন মুক্তা বিছানা গুছিয়ে ঠিক করছে। তখনই দরজায় নক করার শব্দ আসে। তারপরে মুক্তা গিয়ে দরজা খুলে দেয়। মুক্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর শুভ ট্যাপ ট্যাপ করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এভাবে চেয়ে থাকতে হয় নাকি? তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। একটা মানুষ এত সুন্দর হয় সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। কাউকে দেখতে হবে না, তুমি দেখলেই হবে। বলেই মুক্তা একটা হাসি দেয়। শুভ তখন মুক্তার ঠোঁটের কোণে তিলের সাথে বাঁকা দাঁতের হাসি দেখে আর কন্ট্রোল করতে না পেরে তাকে জড়িয়ে ধরে। মুক্তাও শুভকে জড়িয়ে ধরে। শুভ মুক্তাকে পাজা কোলে করে নিয়ে বিছানে নিয়ে ফেলানোর পরে মুক্তা শুভর পাঞ্জাবির কলার ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর যা হবার সেটাই হয়। এটা আর আপনাদের দেখতে হবে না, ওদের লজ্জা করছে। আর আপনারা তো জানেন যে বাসরাতে কি হতে পারে, তাই ওদের আর ডিস্টার্ব না করে ওদের বাচ্চা কাচ্চা ঠিকঠাকভাবে হতে দিন।